হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব হচ্ছে গ্যাসের আচরণ। এখানে আমরা দেখব হচ্ছে চার্লসের সূত্র, বয়েলের সূত্র, এদের সমন্বয় সূত্র, আদর্শ গ্যাসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র এবং যা যা ইম্পর্টেন্ট জিনিস আমাদের মাধ্যমিকে আসে সেগুলো আমরা আজকের ক্লাসে দেখব। ওখানে তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের বুঝতে হবে গ্যাসের আচরণ বলতে কি বোঝায়। বেসিক্যালি কোনো গ্যাসীয় পদার্থকে যদি আমরা তাপমাত্রা প্রয়োগ করতে আরম্ভ করি অথবা চাপ দিতে আরম্ভ করি তাহলে তার আয়তনের কি পরিবর্তন হবে সেই নিয়ে আমাদের চ্যাপ্টারটা তৈরি হয়েছে। তো ফার্স্টে আমরা আগে বুঝতে হবে যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই পরিবর্তনটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। কঠিন এবং তরলের ক্ষেত্রেও লক্ষ্য করা যায় না এমন না। কঠিন এবং তরলের এই লক্ষ্য করার বিষয়বস্তুটা আমাদের তাপ নামক চ্যাপ্টারে আছে, কিন্তু এটা হচ্ছে পুরো আলাদা একটা চ্যাপ্টার দিয়েছে, সেখানে শুধুমাত্র আমাদের গ্যাস নিয়ে আলোচনা করব, গ্যাসীয় পদার্থ নিয়ে আলোচনা করব। তা প্রথমে বুঝতে হবে একটা গ্যাসের কাছে কি কি প্রপার্টি আছে যেটা আমাদেরকে পড়তে হবে। যেমন প্রথম প্রপার্টি হচ্ছে আয়তন, পরেরটা হচ্ছে আমাদের চাপ, তারপরটা হচ্ছে তাপমাত্রা, তারপরটা হচ্ছে গ্যাসের ভর। এই জিনিসগুলো আমাদের এই প্যারামিটারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং আমাদের এই পুরো চ্যাপ্টারটা তৈরি হয়েছে গ্যাসের ভরকে ধ্রুবক রেখে। এটা হচ্ছে আমাদের ধ্রুবক, মানে এই জিনিসটার কোনো পরিবর্তন হবে না। তাহলে যা পরিবর্তন এই তিনজনের পরিবর্তনটাই লক্ষ্য করা যাবে আমাদের এখানে। ভরের কোনো পরিবর্তন আমাদের এই চ্যাপ্টারে নেই, সাধারণত এখনও দেয়নি এই ভরের কোনো পরিবর্তনকে। তা সবার প্রথমে আমরা আয়তন বলতে কি বুঝি? কোনো গ্যাসকে যে পাত্রের মধ্যে রাখা হয়, কারণ কি গ্যাস যেহেতু নিজে কোনো জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না, কোনো একটা পাত্রের মধ্যে থাকে, তাই পাত্রের আয়তনকেই সেই গ্যাসের আয়তন বলা হয়। তাপমাত্রা বলতে বোঝাচ্ছে ওই পাত্রের টোটাল যে তাপমাত্রাটা রয়েছে, মানে দেখা গেল আমি এই রুমে রয়েছি, রুম টেম্পারেচার যেটা রয়েছে সেটাই হচ্ছে এখানকার গ্যাসের তাপমাত্রাও সেটাই রয়েছে। আর চাপ বলতে বোঝাচ্ছে পাত্রের দেওয়াল যে চাপটা প্রয়োগ করছে, বা কোনো গ্যাস পাত্রের দেওয়ালে যে চাপটা প্রয়োগ করছে। ইনসাইড থেকে মানে ভিতর থেকে চাপ যে দিচ্ছে গ্যাস, সেটা হচ্ছে ইনসাইডের চাপ হবে, আর বাইরে থেকে যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে আউটসাইডের চাপ হবে। এই হচ্ছে আমাদের ব্যাপার। তো ফার্স্টে দেখতে হবে চাপ কাকে বলে। চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফলকে, বা যেটাকে আমরা বলি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকেই বলা হচ্ছে চাপ। এবার আমাদের এখানে কি দেখতে হবে? সে দেখতে হবে হচ্ছে চাপের একক দেখতে হবে। কারণ কি গ্যাসের আচরণে যেমন থিওরি পার্টটা ইম্পর্টেন্ট, তেমনি ম্যাথমেটিক্যাল পার্টও ইম্পর্টেন্ট আছে। তাহলে আমাদের প্রথমে দেখে নিতে হবে চাপের একক কি আছে। আচ্ছা, বলের একক কি আছে? বলের একক হয় হচ্ছে নিউটন হবে, এসআই পদ্ধতিতে করছি আমরা, আর এটার হবে হচ্ছে মিটার স্কোয়ার। ফলে এসআই তে চাপের একক কি কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, আবার এটাও হতে পারে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারও হতে পারে। এটা হবে কি সিজিএস পদ্ধতিতে। এছাড়াও প্রচলিত যে সমস্ত এককগুলো আছে, কারণ বেশিরভাগ অঙ্কতে আমরা দেখবো নিউটন পার মিটার স্কোয়ার বা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারটা দেয়নি, আমাদের অন্যভাবে দিয়েছে। কিরমভাবে দিয়েছে? আমাদের দিয়েছে সেন্টিমিটার অফ এইচজি, অথবা মিলিমিটার অফ এইচজি, অথবা এটিএম। আমাদের এই তিনটে একক সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে। সেন্টিমিটার অফ এইচজি, এইচজি মানে পারদ, ঠিক আছে। এত সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বায়ুমণ্ডলীয় চাপ যেটা হয় সেটা 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান। অঙ্কের ক্ষেত্রে ওরা সেন্টিমিটার বা মিলিমিটার এককে ইউজ করাটা পছন্দ করে। অঙ্কতে যখন দেখবো তখন দেখবো 760 মিলিমিটার চাপ, বা বলছে 800 মিলিমিটার চাপ, বা 76 সেন্টিমিটার চাপ, এরকম বোঝায় বলছে। নিউটন পার মিটার স্কোয়ার বা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার আমাদের সাধারণত বলে না, বেশিরভাগ ক্ষেত্রেই বলে না। কখনো বলে দিলে সেটা আলাদা ব্যাপার, তার জন্য আমরা এককগুলো লিখে দিলাম, বুঝতে পারবো যে হ্যাঁ ওখানে চাপকে বলা হয়েছে। এটিএমটা ডাইরেক্ট অ্যাটমসফিয়ারিক চাপকেই বলা হচ্ছে, বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে এটিএম। 1 এটিএম ইকুয়াল টু 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। 1 এটিএম ইকুয়াল টু 76 সেন্টিমিটার অফ এইচজি, বা কেউ লিখতে পারে 760 মিলিমিটার অফ এইচজি, ঠিক আছে। তো এটা লিখতে পারি আমরা 1 এটিএম ইকুয়াল টু, এইভাবে আমরা কনভার্ট করে নিতে পারি। এবার এটা তো আমরা বুঝলাম চাপ কি জিনিস, ঠিক আছে। আর গ্যাস বলতে বোঝাচ্ছে মানে গ্যাসকে আমরা কি হয়, গ্যাসের ভর খুবই নগণ্য হয়, কিন্তু এটা মাথায় রাখতে হবে গ্যাসের ভর খুবই নগণ্য। গ্যাসকে নিজস্ব আকার বা আকৃতি নেই, যে পাত্রে রাখা হয় তার উপরে থাকে। ইন্দ্রিয়গ্রাহ্য বলতে আমরা স্মেল করে বুঝতে পারি, যদিও বায়ুমণ্ডলে আমাদের সেরকম স্মেল পাওয়া যায় না, কিন্তু কেউ যদি অ্যামোনিয়া বা অন্য টাইপের কোনো গ্যাস যদি গন্ধ পায় তাহলে সেটা অবশ্যই স্মেল করে বোঝা যাবে, ঠিক আছে। এবার আমরা সবার প্রথমে যে সূত্রটা আছে সেটা হলো বয়েলের সূত্র, সেটা আমরা একটু দেখতে লাগি।
বয়েল সূত্রটি দিয়েছিল 1662 সালে, 1662-তে পাবলিশ করেছিল। বেসিক্যালি বয়েলের সূত্র বলার আগে আমরা একটা এক্সপেরিমেন্ট দেখি। এক্সপেরিমেন্টটা হলো, এই একটা কন্টেনার রয়েছে আমার কাছে, এই কন্টেনারের মধ্যে প্রচুর পরিমাণ গ্যাস রয়েছে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি কন্টেনারটা এরকমভাবে একটা পিস্টন দ্বারা আটকানো রয়েছে, ঠিক আছে, যেটা ওই আমরা অনেক সময় বলতে পারি সাইকেলে পাম্প দেওয়ার সময় যে সিলিন্ডারের মতন জিনিসটা থাকে সেরকম একটা জিনিস। এখানে এরকম প্রচুর পরিমাণে গ্যাসীয় পদার্থ রয়েছে, গ্যাসীয় পদার্থ রয়েছে প্রচুর পরিমাণে। এবার ওর উপর তো চাপ ছিল, কন্টেনারের প্রাথমিক একটা আয়তন ছিল, এই যে যতটাই গ্যাস রয়েছে এর একটা আয়তন রয়েছে, আর এর উপর একটা চাপ রয়েছে, এর উপর একটা চাপও রয়েছে, তারপরে আয়তনও রয়েছে। এবার আমি যদি এর উপরে যদি আরও চাপ প্রয়োগ করতে আরম্ভ করি, কীরকম হবে, এর উপর যদি আরও চাপ দিতে আরম্ভ করি এবং আমি এই যে পিস্টনটা রয়েছে এই পিস্টনটাকে যদি এরম জায়গায় নিয়ে আসি, অবশ্যই এই নিচে নামাতে গেলে আমাকে বেশি চাপ দিতে হচ্ছে। তাহলে এখন এইটুকুর যে আয়তনটা হচ্ছে সেটা পূর্বের আয়তনের তুলনায় কমে যাচ্ছে, চাপ যেহেতু বৃদ্ধি করেছি আয়তন তেমনি কমে যাচ্ছে। মাথায় রাখতে হবে এখানে একটা জিনিস, যে তাপমাত্রার কোনো পরিবর্তন করা যাবে না। তাপমাত্রা কি হবে, ধ্রুবক হবে, আর গ্যাসের ভর কত হবে, সেও ধ্রুবক হবে। গ্যাসের ভর কত হবে, ধ্রুবক হবে, ঠিক আছে। তাপমাত্রার কোনো পরিবর্তন করা যাবে না, আর গ্যাসের ভরের কোনো পরিবর্তন করা যাবে না। এবার সাধারণত আমরা যে কোনো প্রসেসেই করি না কেন, সে চাপ বাড়ায় বা চাপ কমায়, আয়তন বৃদ্ধি পাক বা হ্রাস পাক না কেন, তাপমাত্রা কিন্তু পরিবর্তনটা ঘটেই যায়। সাধারণত যে কোনো ক্ষেত্রে কেউ যদি নর্মাল এক্সপেরিমেন্টও করে দেখে, একটা বেলুন ফোলাতে ফোলাতে আয়তন অনেক বাড়ছে, কিন্তু কিছুক্ষণ পরে গরম হয়ে যায়, সারফেসটা গরম হয়ে যায়। তাহলে এক্ষেত্রে কি বলছে, তাপমাত্রা ধ্রুবক, তাপমাত্রা কোনো পরিবর্তন করা যাবে না। সেটা একটা প্রক্রিয়াতেই করা যেতে পারে, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, বা যেটাকে আমরা আইসোথার্মাল প্রসেস বলে থাকি, সমষ্ণ প্রক্রিয়া, ঠিক আছে। এবং এই সমষ্ণ প্রক্রিয়াটা খুব স্লো হয়, এটা খুব স্লো হবে। কেন? কারণ আমি এখানে এতটাই আস্তে আস্তে চাপের বৃদ্ধি করব, যে এতটাই স্লো চাপ বৃদ্ধি করব যে আয়তনের প্রাথমিক স্তরে পরিবর্তন তো আমি লক্ষ্যই করতে পারবো না। যদি আমি খুব অল্প অল্প করে চাপ দিই, মানে এর উপর দেখা গেলো ওয়েট চাপাতে আরম্ভ করেছি, আমি খুব অল্প, দেখা গেলো মিলিগ্রাম আকারে ওয়েট চাপাতে আরম্ভ করেছি, এর উপর একটা খুব ছোটো ছোটো করে ওয়েট দিতে আরম্ভ করেছি, একটা করে ওয়েট দিতে আরম্ভ করেছি, তাহলে কি ঘটবে, পিস্টনটা হালকা হালকা করে নিচে নামতে আরম্ভ করবে এবং আয়তনটা কমতে থাকবে। একটা সাফিসিয়েন্ট টাইম পরে দেখবো যে আয়তনটা হ্রাস পেয়ে গেছে এবং তাপমাত্রারও কোনো বৃদ্ধি ঘটেনি। এরকম একটা প্রসেস, এই প্রসেসটা বয়েল করে তারপরে এটাতে উপনীত হয়েছিল যে কোনো গ্যাসের ভর এবং তাপমাত্রা যদি ধ্রুবক থাকে, বা আরও ভালোভাবে বলতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসটির আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তন হয়। ভি হচ্ছে আমার আয়তন, আর পি হচ্ছে আমার চাপ, এই হচ্ছে বলেছিল। ভি কি হচ্ছে আয়তন, পি হচ্ছে চাপ। ভি হচ্ছে গ্যাসের আয়তন, গ্যাস বলতে যে চেম্বারের মধ্যে রয়েছে সেই চেম্বারের আয়তনটা রয়েছে, আর চাপ হচ্ছে ওর উপর যে চাপটা প্রয়োগ করা হচ্ছে। তাহলে আয়তন আর চাপ কি হচ্ছে, পরস্পর ব্যস্তানুপাতিক হচ্ছে। মাথায় রাখতে হবে এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, আগেই বলেছি তাপমাত্রা ধ্রুবক থাকে, তার জন্য এই পুরো প্রসেসটা খুবই স্লো প্রসেস হয়। বয়েলের যে প্রসেসটা আছে সেটা খুবই স্লো প্রসেস, এবং এই প্রসেসটার নাম হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। আমরা যদি একটু এগাই যে অঙ্ক করার জন্য কি করব, তাহলে একটা কে দিয়ে একটা নামক ধ্রুবক নেব, কে হচ্ছে ধ্রুবক আমার। তো এখানে যদি কোনাকুনি গুণ করি তাহলে পিভি ইকুয়াল টু আমার কে দাঁড়াচ্ছে, এবং এটাকে আমরা ম্যাথমেটিক্যালের জন্য P1V1 ইকুয়াল টু P2V2 আমরা লিখতে পারি ম্যাথমেটিক্যালের জন্য, যে প্রাথমিক চাপ ও প্রাথমিক আয়তন ইকুয়াল টু অন্তিম চাপ এবং অন্তিম আয়তন। আমাদের যে কোশ্চেনগুলো দেয় সেটা হচ্ছে ডাইরেক্ট বয়েলের সূত্রটি বিবৃত করো লিখতে বলে। বিবৃত মানে হচ্ছে আমাকে স্টেটমেন্ট যেমন দিতে হচ্ছে তেমনি আমাকে গাণিতিক এক্সপ্রেশন এত অব্দি লিখে দেবো। লাস্ট লাইনটা না লিখলেও চলবে, এটা ম্যাথমেটিক্যাল লাইন, এতটা না লিখলেও চলবে। PV ইকুয়াল টু কে পর্যন্ত আমাদের লিখে দিতে হবে। এরপরে যেটা কোশ্চেন আসে 1 নম্বরের কোশ্চেন হিসাবে, যে বয়েলের সূত্রের ধ্রুবকগুলো কি কি, সেটা হচ্ছে এটা, তাপমাত্রা আর গ্যাসের ভর হচ্ছে বয়েলের সূত্রের ধ্রুবক রাশি, তাপমাত্রাও ধ্রুবক, গ্যাসের ভরও ধ্রুবক। এটা 1 নম্বর কোশ্চেন আসে, বয়েলের সূত্রের ধ্রুবকগুলি লেখো। তাহলে বয়েলের সূত্র আমি এটা দেখতে পারলাম। এবার আমাদের যে কোশ্চেন আসে সেটা হলো লেখচিত্র দেখাও, বয়েলের সূত্র থেকে লেখচিত্র করো। তো আমরা লেখচিত্রটা দেখে নিই। আমরা এটা একটু মুছে দিচ্ছি।
লেখচিত্রের মধ্যে অনেক টাইপের লেখচিত্র আছে। একটা হলো পিভি লেখচিত্র, এটা হচ্ছে পিভির লেখচিত্র। এরকম লেখচিত্র দিতে পারে, পিভি ভার্সেস পি দিতে পারে, পিভি ভার্সেস ভি দিতে পারে, 1/p ভার্সেস ভি দিতে পারে, বা উল্টোটাও দিতে পারে, 1/v ভার্সেস পি দিতে পারে। এই হচ্ছে আমাদের 5টা লেখচিত্র আছে এবং 5টা লেখচিত্র আমাদেরকে দেখতে হবে। যেমন প্রথমে দিয়েছে পিভির লেখচিত্র। আচ্ছা, এই জিনিসটা, এই রাশিটাকে যদি আমরা ভালো করে দেখি, পিভি ইকুয়াল টু ধ্রুবক, এখানে কি মনে হচ্ছে? পি এর মান যদি বৃদ্ধি পায় তাহলে ভি এর মান হ্রাস পাবে, বা ভি এর মান বৃদ্ধি পেলে পি এর মান হ্রাস পাবে। তাহলে যে কোনো একটা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অপরটা যদি হ্রাস পায় তাহলে সেই লেখচিত্রটা এরকমভাবে দাঁড়ায়, এরকম দাঁড়ায়। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এগুলো যেন টাচ না করে, এই যেমন এই অক্ষ দুটোকে টাচ না করে। যদি টাচ করে যায় তাহলে প্রবলেমটা কি দাঁড়ায়? কোনো একটার মান 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে আজকে দেখা যাক এই কনস্ট্যান্ট যেটা বলছিলাম তার কিছু না হলেও ভ্যালু আছে, কিছু না হলেও ভ্যালু আছে, সে 10 হোক, 100 হোক, যা ইচ্ছা হোক, ভগ্নাংশও থাকতে পারে, যা ইচ্ছা ভ্যালু থাকতে পারে, তো ভ্যালু আছে। আমরা যখনই একটার ভ্যালু 0 বসিয়ে দেবো তখন বাঁ দিকটা তো 0 হয়ে যাবে, বাট ডান দিকটা 0 হবে না, তার মানে এটা মান্যতা দেবে না। তাই বলা হচ্ছে এই দুটো যেন টাচ না করে। তারপরে যদি পিভি ভার্সেস পি দেখি, পিভি ভার্সেস পি দেখি, আচ্ছা পিভি তো নিজে ধ্রুবক রাশি, পিভির গুণফল তো ধ্রুবক রাশি, তা পি এর যত ইচ্ছা মান চেঞ্জ করি না কেন তাদের গুণফলটা তো সারা জীবনে একই থাকবে, তার জন্য এটা এরকম হবে। সিমিলারলি এটাও তাই হবে, কারণ ভি এর মান চেঞ্জ করি, পি এর মান চেঞ্জ করি, তাদের গুণফলের কিছু এসে যায় না, গুণফলটা অলওয়েজ ধ্রুবক, সেটা কে দ্বারা আমি লিখছি, তাতে পি এর মান যা ইচ্ছা হোক না কেন, তাদের গুণফলটা অলওয়েজ ধ্রুবক আছে। কারণ কি পি এর মান ফ্ল্যাকচুয়েট করলেও দেখা গেল ভি সেখানে চেঞ্জ হয়ে গিয়ে তাদের গুণফলটাকে ঠিক করে বসে আছে, তার জন্য দুটো এরম আসছে। আর এই গ্রাফটা কি করে আসছে? এই গ্রাফটা আমাদের এখান থেকে আসছে যে 1/p ইকুয়াল টু কি হচ্ছে 1, এটা আমি একটু এই লাইনটাকে আরেকবার লিখছি, এটা মুছে দিয়ে লিখছি। এখানে কি আছে? v ইকুয়াল টু k ইন্টু 1/p, 1/p কে একটা রাশি ধরে নিলাম, ওটা সিঙ্গেল কোয়ান্টিটি, তাহলে এর যদি চেঞ্জ হয় তাহলে এও চেঞ্জ হবে। 1/p, শুধু p বলছি না, 1/p এর যদি বৃদ্ধি হয় তাহলে ভিও বৃদ্ধি পাবে, 1/p যদি হ্রাস পায় তাহলে ভিও হ্রাস পাবে। তাহলে এই টাইপের লেখচিত্রগুলো হচ্ছে হলো এরকম লেখচিত্র হচ্ছে, ঠিক আছে। সিমিলারলি এটাও তাই হয়, কারণ এটাকেও আমরা এইভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি p ইন্টু k ইন্টু 1/v, ঠিক আছে, এরকম। তাহলে যে কোনো একটার মান বৃদ্ধি পেলে অপরটা বৃদ্ধি পাচ্ছে, তাই হচ্ছে এই দুটো এরকম। এই হচ্ছে আমাদের 5টা গ্রাফ, এর মধ্যে থেকে যে কোনো একটা দেবে, বেশিরভাগ চান্স থাকে প্রথম গ্রাফটাই দেওয়ার। তবে প্রথম গ্রাফটাতে একটা টুইস্ট দেয়, টুইস্টটা হচ্ছে এখানে আমাদের 3খানা এঁকে দেয়, 3খানা একই জিনিস এঁকে দেয়, এঁকে দিয়ে বলে নিচেরটা হচ্ছে স্মল t1, পরেরটা হচ্ছে t2, তারপরটা হচ্ছে t3। এবার বলে t1, t2, t3 এর মধ্যে সম্পর্ক কি, কে বড় কে ছোট, এটা আমাদের দেয়, ঠিক আছে। এমন না যে এটাতেই শুধু হয়, সবকটাতেই আমি 3টে করে রাখতে পারি, কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে প্রথমেরটাতেই 3খানা দিয়ে বলেছে t1, t2, t3 এর মধ্যে কে বড়। একটা জিনিস মাথায় রাখতে হবে, তাপমাত্রা যদি পরিবর্তন হয়, মানে তাপমাত্রা দেখা গেল 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের চাপের মান যদি 1 atm থাকে এবং আয়তন যদি 1 লিটার থাকে, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপের মান 1 atm এর চেয়ে বেশি হবে, আয়তনও 1 লিটারের চেয়ে বেশি হবে। মানে কি, কম তাপমাত্রা কম চাপ এবং আয়তন, বেশি তাপমাত্রা বেশি চাপ এবং আয়তন, এটা মাথায় রাখতে হবে। চাপ এবং আয়তন তাপমাত্রার উপর নির্ভর করে। যদিও পুরো ইকুয়েশনে আমার তাপমাত্রা ধ্রুবক, অবশ্যই ধ্রুবক, এক একটা লেখচিত্রের জন্য তাপমাত্রা এক একটা করে ধ্রুবক। দেখা গেল প্রথম লেখচিত্রটা 10 ডিগ্রিতে করা হচ্ছে, 10 ডিগ্রি সেলসিয়াস, পরেরটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসে করা হচ্ছে, তারপরটা ধরে নিলাম 30 ডিগ্রিতে করা হচ্ছে। তাহলে যেটা 10 ডিগ্রি সে তো সারাক্ষণই 10 ডিগ্রি রাখছে, যে 20 ডিগ্রি সারাক্ষণই 20 ডিগ্রি রাখছে। তাহলে এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে t3 সবচেয়ে বড় হবে, তারপরে t2 আসবে, তারপর t1 আসবে। মানে কি, মানে এটা দাঁড়াচ্ছে যে যত উপরে উঠবে তাপমাত্রা তত বৃদ্ধি পেতে আরম্ভ করবে। এটা যদি কখনো দেয় সবচেয়ে উপরে যে লেখচিত্র আছে তার যে তাপমাত্রা সে সবচেয়ে বেশি হবে, এখানেও তাই হতে আরম্ভ করবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বয়েলের সূত্র। বয়েলের সূত্র থেকে আমাদের ম্যাথ দেবে, গ্রাফ দেবে এবং স্টেটমেন্টটা চাইতে পারে। এবার আমরা দেখব হচ্ছে চার্লসের সূত্র। বেসিক্যালি বয়েল কি বললো? বয়েল বললো হচ্ছে চাপ আর আয়তন নিয়ে বললো, চার্লস বলবে কি আয়তন ও তাপমাত্রা নিয়ে বলবে, ঠিক আছে, আয়তন ও তাপমাত্রা নিয়ে বলবে, কারণ চাপ আর আয়তন নিয়ে তো বলে দিয়েছে, বয়েল বলে দিতে, তো চার্লস বলবে কি আয়তন এবং তাপমাত্রা। এই ক্ষেত্রে চার্লসের সূত্রে ধ্রুবক কি থাকে? ধ্রুবক রাশি হচ্ছে
গ্যাসের ভর আর হচ্ছে চাপ, এই দুটো জিনিস ধ্রুবক। 1 নম্বরে আসলে আমরা লিখে দেবো গ্যাসের ভর এবং গ্যাসের চাপ হচ্ছে ধ্রুবক রাশি। চার্লস স্টেটমেন্ট কি দিচ্ছে, বলছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসীয় পদার্থে নির্দিষ্ট চাপে প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে গ্যাসটি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পাবে, তাপমাত্রা হ্রাস করলে আয়তন হ্রাস পাবে। যেমন আমরা যদি দেখি যে যদি একটা বরফকে দেখি, বরফ প্রচণ্ড ঠান্ডা অবস্থায় রয়েছে, তাকে যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে কি জলে পরিণত হবে এবং সেক্ষেত্রে আয়তন বৃদ্ধি পাচ্ছে। এবং তাকে জলকে যদি আরও আমি ফোটাতে আরম্ভ করি, মানে যদি আরও তাপ দিতে আরম্ভ করি, তাহলে সেটা বাষ্পে পরিণত হবে, যা আয়তন আরও বাড়ছে। তাহলে এটুকু আমরা জানি যে তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তনের বৃদ্ধি পায়, কিন্তু কি হারে বৃদ্ধি পায় সেটা আমাদের চার্লস বলে গেছিল। চার্লস বলল যে ধরি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V0 বা এটাকে V0 বলতে পারি, ঠিক আছে। 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে কোনো গ্যাসের আয়তন কত হবে? V1। কোনো গ্যাসের আয়তন যদি V1 হয় তাহলে V1 ইকুয়াল টু হবে হচ্ছে আমার V0 প্লাস V0 ইন্টু 1/273। কি বলছে? বলছে আয়তন বৃদ্ধি পাবে। কতটা বৃদ্ধি পাবে? এই পরিমাণটা বৃদ্ধি পাবে। প্রাথমিক যে আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি পেয়ে যাবে। আচ্ছা, বৃদ্ধি তো পাবে, তাহলে নতুনটা হবে কত? আগেরটা প্লাস হচ্ছে বৃদ্ধি পাওয়া জিনিস, ঠিক আছে। যেমন কখনো যদি বলা হয় কোনো জিনিসের দাম 10% বেড়ে গেছে, আগে জিনিসটার দাম 100 টাকা ছিল, বলছে 10% বেড়ে গেছে, তাহলে বর্তমান দাম কত হলো? আচ্ছা, আমাদের দেখতে হবে 100 টাকার 10% কত হয়, সেটা হলো 10 টাকা। তাহলে 10 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে নতুন দাম কত হলো? 100 প্লাস 10, 110। সেরকমভাবে 1 ডিগ্রিতে বৃদ্ধি পাচ্ছে কত? এই অংশটা, তাহলে নতুন হচ্ছে কত? নতুনকে তো আমি V1 লিখেছি, তাহলে V1 ইকুয়াল টু কি? পূর্বে কত ছিল প্লাস হচ্ছে এটা। সিমিলারলি যদি 2 ডিগ্রি বৃদ্ধি হতো তাহলে হলো V0 প্লাস V0 ইন্টু 2/273। এখানে যদি আমরা T ডিগ্রি বৃদ্ধি করতাম তাহলে হবে V0 প্লাস V0 ইন্টু T/273। এখানে যেটা থাকবে এখানেও সেই মানটাই আসবে। এবং আমরা এটা বৃদ্ধি দিয়ে করলাম, কেউ চাইলে হ্রাস দিয়ে করতে পারতো। যদি হ্রাস বলতো তাহলে কি হতো? এখানে একটা মাইনাস চলে আসতো, তার জন্য সূত্রতে প্লাস মাইনাস কথাটা ইউজ করা হয়। এই হচ্ছে সূত্র। কিন্তু এটাকে আমরা আরও যদি এগিয়ে যাই তখন আমরা লিখতে পারি, এরকমভাবে লিখতে পারি, V0কে যদি কমন নিই, আমি প্লাসের জন্য করছি, 1 প্লাস T/273। এটাকে যদি লসও করে দিই, V0 273 প্লাস স্মল t, এটা হচ্ছে 273। উপরটাকে ক্যাপিটাল টি লিখছি, 273, এটা হচ্ছে VT। ক্যাপিটাল টি হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা, একটা আলাদা স্কেল, এই নিয়ে আলোচনা করবো আমরা। তাহলে এটা হচ্ছে, তা এখান থেকে বলা যায় V প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি এবং V1/T1 ইকুয়াল টু V2/T2। গাণিতিক রূপের জন্য আমরা এটা বলতে পারি, যে অঙ্ক করার ক্ষেত্রে আমরা এই জিনিসটা বলতে পারি। কিন্তু আমাদের যদি চার্লসের সূত্র বিবৃতি দেয় তাহলে আমরা জাস্ট স্টেটমেন্ট যেটা আছে সেটা বলবো আর এত অবধি লিখে ছেড়ে দেবো। এই লাইনগুলো লেখার কোনো দরকার নেই, এত অবধি লিখে আমরা ছেড়ে দেবো। চার্লসের সূত্র যদি বিবৃতি দেয়, ঠিক আছে, চার্লসের সূত্র বিবৃতি দিলে আমরা কি করবো? এত অবধি করে ছেড়ে দেবো, আর কিচ্ছু করবো না। এবার কোশ্চেন যেটা আসছে সেটা হলো, যদি তাপমাত্রা যদি আমার নেগেটিভ হতে আরম্ভ করে, তাপমাত্রা ধরলাম আমার নেগেটিভ হতে আরম্ভ করলো, মানে কি? আমি তাপমাত্রা হ্রাস করছি। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তন ছিল V0, আচ্ছা -1 ডিগ্রিতে কত আয়তন হবে? কমবে। কমতে কমতে তার মানে কি আয়তন কমতে লাগবে। তা ধরে নিচ্ছি কোনো এক সময় আয়তন আমার 0 হয়ে যাবে। থিওরিটিক্যালি হচ্ছে, প্র্যাকটিক্যালি সম্ভব না। আমি ধরে নিচ্ছি কোনো এক সময় আয়তন আমার 0 হয়ে যাবে। তা সেই উষ্ণতাটা কত? আমি ধরে নিচ্ছি যে T ডিগ্রি উষ্ণতাতে আমার 0 হয়ে যাবে। ধরি VT ইকুয়াল টু 0। আচ্ছা, VTর মান কি হচ্ছে? যদি তাপমাত্রা হ্রাস পায় তাহলে এরকম লেখা যায় না? বড় করে লিখছি আমি, V0 মাইনাস V0 ইন্টু T/273, এটা লেখা যায় ইকুয়াল টু 0। তাপমাত্রা হ্রাস করলে, প্লাস করলে কি হচ্ছিল? শুধুমাত্র আমি যদি তাপমাত্রা মানে বৃদ্ধি করি তাহলে আছে V0 প্লাস V0 ইন্টু T/273, আর তাপমাত্রা হ্রাস করলে কি হবে? VT ইকুয়াল টু V0 মাইনাস V0 ইন্টু T/273 হবে। সেই ভ্যালুটাকে আমি 0 করে দিলাম। তাহলে এখান থেকে কত হবে? আমি প্লাসেই করে দিই মাইনাস টেম্পারেচার আনার জন্য, এটা আমি প্লাস করলাম, তাহলে T ইকুয়াল টু -273 হবে।
এবং এটা ডিগ্রি সেলসিয়াস হবে। আমি প্লাস দিয়ে দেখে লাস্টে গিয়ে মাইনাস করে দিলাম তাপমাত্রাকে, না হলে মাইনাস দিয়ে করলে স্টেটমেন্টে আমাকে বলতে হতো এটা হচ্ছে তাপমাত্রা হ্রাসের জন্য, তার মানে এটা ঋণাত্মক তাপমাত্রা, এত তাপমাত্রা হ্রাস করতে হবে, 0 ডিগ্রি চেয়ে এতটা ব্যাকে যেতে হবে, এই কথাটা বলতে হতো, তাই আমি প্লাসে করে দিয়েছি। তাহলে কি হলো, টি ইকুয়াল টু মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। এর মানেটা কি বলছে, মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন কত, 0। আমরা এরকমই আরেকটা সূত্র আছে, রেনোর সূত্র বলা হয়, যেটাকে চাপের সূত্র বলে অনেক সময়, সেটা চাপের সঙ্গেও একই ব্যাপার চলে। এই যেরকম ফর্মুলা, ভি এর জায়গায় পি আছে, জাস্ট আয়তনের জায়গায় চাপ আছে, তো সেখানে কি হবে, মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে চাপও হয়ে যাবে 0। তাহলে একটা গ্যাস যেটা ছিল সেটা হঠাৎ করে 0 হয়ে গেছে, এটা তো হতে পারে না, না মানে ভাবা যাক এই একটা বস্তু রয়েছে, এই পেনটা একটা বস্তু রয়েছে, আমি কি করছি, এর উপর তাপমাত্রা কমালে কি হবে, আয়তন দেখা গেলো কমতে আরম্ভ করছে, কমতে 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 0 তো হয়ে যেতে পারে না। ভালো করে ভাবা যাক, আমাদের যদি প্রচণ্ড ঠান্ডার জায়গায় চলে যায়, আমরা কি গুটিসুটি হয়ে শুয়ে থাকি, প্রচণ্ড গুটি হয়ে শুয়ে থাকি আমরা। এবার তার মানে কি, আরও যদি তাপমাত্রা, যত ঠান্ডার জায়গায় যাবো, কি শীতকালে আমরা যেভাবে শুই, কেউ যদি মাইনাস টেম্পারেচার মাইনাস 10 থেকে 15 ডিগ্রিতে, 3-4টে তো কম্বল তো গায়ে দেবোই, প্লাস হচ্ছে আমরা প্রচণ্ড ছোট আকারে শুয়ে থাকার চেষ্টা করবো, ঠিক আছে। তার মানে কি এটা যাবে যে আমি যদি কোনোদিনও মাইনাস 200 ডিগ্রি সেলসিয়াসে চলে যাই, আমি খুব ছোট হয়ে যাব, বা আমার অস্তিত্বই থাকবে না, এরকম তো হবে না, না। তেমনি কোনো বস্তু হঠাৎ করে ভ্যানিশ হয়ে যেতে পারে না, আয়তন 0 মানে ভ্যানিশ হয়ে যাওয়া। আর এর চেয়েও যদি কমে চলে যায়, এর চেয়েও মাইনাস 273 কম, মাইনাস 274 চলে যায়, তাহলে কি হবে, আয়তন নেগেটিভ হয়ে যাবে। তো প্রথমত আয়তন একটা স্কেলার কোয়ান্টিটি, ও যদি নেগেটিভ হয় তাহলে ওর পুরো ভ্যালুটাকে নেগেটিভ বোঝাতে আরম্ভ করে, ফলে আয়তন ঋণাত্মক হতে পারে না। তাহলে আমাদের মিনিমাম তাপমাত্রা কত হবে, 273 ডিগ্রি সেলসিয়াস। কারণ ফারেনহাইটে যদি ইচ্ছা করে যে ফারেনহাইটে কত হবে, এটা মাইনাস 459.4 ডিগ্রি ফারেনহাইট হবে, ঠিক আছে, 459.4 ডিগ্রি ফারেনহাইট হবে, এই হচ্ছে। তাহলে যে তাপমাত্রায় গিয়ে কোনো গ্যাসীয় পদার্থের চাপ, তাপ, গতিশক্তি সব 0 হয়ে যায়, সেই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। কি বলে, পরম শূন্য তাপমাত্রা। তাহলে আমরা এই তাপমাত্রাটাকে কি বলবো, আমরা পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা। শূন্য কথাটার মানে হচ্ছে সবকিছু 0 হয়ে যাচ্ছে, আর পরম কথাটার মানে হচ্ছে মানে অ্যাবসলিউট, এর মানেটা হচ্ছে যে এই তাপমাত্রাটা কোনো কিছুর উপর ডিপেন্ড করতে আরম্ভ করবে না, এই তাপমাত্রা গেলেই হয়ে যাবে। এমন না যে আচ্ছা সমুদ্রপৃষ্ঠে গিয়ে মাইনাস 273 গেলে আমাদের আয়তন 0 হয়ে যাবে, কিন্তু যদি আমরা পাহাড়ের গিয়ে মাইনাস 273 যাই তাহলে আয়তন 0 হবে না, এরকম কোনো ব্যাপার না। বা ইন্ডিয়াতে বসে করলে এই এক্সপেরিমেন্টটাতে 0 হয়ে যাবে, কিন্তু লন্ডনে গিয়ে করলে হবে না, এরকম কোনো কিচ্ছু না, কোনো কিচ্ছুর উপর ডিপেন্ড করবে না। মাইনাস 273 তো সারা জায়গায় মাইনাস 273, সেটা পৃথিবীতে করি, মঙ্গলে করি, বা যেখানে গিয়ে করি, কোনো স্পেসে গিয়ে করি, এটাই চলবে, আপাতত এটাই চলবে, আনলেস কেউ এসে এটাকে প্রুফটাকে বলুক যে না এটা ভুল হয়েছে, ততদিন পর্যন্ত তো এটাই চলবে আমাদের, ঠিক আছে। তাহলে এর জন্য এটাকে পরম বলা হয়। এবার কেলভিন দেখলো কি, কেলভিন খুব স্মার্ট লোক ছিল, কেলভিন করলো কি, বলছে আচ্ছা তাহলে এটা নতুন স্কেল বানানো যায়। কারণ আমাদের প্রথমে স্কেল ছিল, স্কেল বলতে দৈর্ঘ্য পরিমাপের স্কেল না, তাপমাত্রা পরিমাপের স্কেল। প্রথমে আমাদের স্কেল ছিল হচ্ছে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল। প্রথমে ফারেনহাইট আসলো, তারপরে সেলসিয়াস আসলো, তারপরে বলছেন যে আর একটা নতুন স্কেল বানানো যায়। তার প্রয়োজনীয়তা অবশ্যই আছে, কারণ কি আমাদের এই সেলসিয়াস স্কেলে বেশিরভাগ অঙ্ক যদি করতে যাই, দেখা গেলো মাইনাসে চলে গেলাম, তাহলে তাপমাত্রা মাইনাসে যাওয়ার সাথে সাথে আয়তনকেও মাইনাসে পাঠিয়ে দেয় সেলসিয়াস স্কেল, এটাই হচ্ছে প্রবলেম। তো বলছে এই প্রবলেম থেকে দূর করার জন্য নতুন একটা স্কেল নাম দাও, কেলভিন স্কেল নাম দাও। তো লর্ড কেলভিন, মানে অ্যাকচুয়ালি নাম ছিল, ওনার নাম ছিল উইলিয়াম কেলভিন, তো ওনাকে লর্ড কেলভিন বলা হয়ে থাকে। উইলিয়াম কেলভিন কি করলো, কেলভিন বললো নতুন একটা স্কেল বানানো যাক, সেই স্কেলে তাপমাত্রা হবে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা প্লাস 273, এর একক হবে হচ্ছে কেলভিনে কে, এর একক হবে আমার ডিগ্রি সেলসিয়াসে, আর 273 যোগ যা হবে তাই, মানে 30 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু কত হবে, 30 প্লাস 273 মানে হচ্ছে 303 কেলভিন, ঠিক আছে। 30 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে কনভার্ট করার জন্য, বা কোনো ডিগ্রি সেলসিয়াসকে, টি ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে কনভার্ট করতে গেলে 273 দিয়ে যোগ করে দেবো, ঠিক আছে। এই হচ্ছে কেলভিন স্কেল। একটা জিনিস মাথায় রাখতে হবে, তাপমাত্রা যে স্কেল আছে, সেলসিয়াস স্কেল হোক বা ফারেনহাইট স্কেল, তার একক হয় ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলে কিন্তু ডিগ্রি কেলভিন হয় না, কিন্তু জাস্ট কেলভিন হয়। কারণ কি, এরা দুজন কষ্ট করেছিল, তার জন্য এরা ডিগ্রি পেয়ে গেছে, এরকম হচ্ছে ব্যাপার। পড়াশোনা করেছি তো ডিগ্রি তো দিতেই হবে না, কিন্তু যে পড়াশোনা করেনি থোড়ি তাকে ডিগ্রি দেবো আমরা,
তো ডিগ্রি দেবো না, কিন্তু কাজটা করেছে, তাই কাজের জন্য বলেছে ঠিক আছে, তো অ্যাপ্রিসিয়েট করলাম, বাট ডিগ্রি দিলাম না। যদিও এটা জোকস অফ পার্ট, এটা আবার কেউ না বললেই চলবে, ঠিক আছে। ডিগ্রি নেই এটাতে, কেলভিনে কোনো ডিগ্রি নেই, জাস্ট কেলভিনই আছে। এই হচ্ছে আমাদের কেলভিন স্কেল, ঠিক আছে। তো আমাদের যদি লেখচিত্রের দিকে তাকাই, যদি লেখচিত্রগুলো দেখি, যেমনি আমরা বয়েলের স্কেলে লেখচিত্র দেখেছি, সেরকম যদি আমরা চার্লসের স্কেলেও লেখচিত্র দেখি, তাহলে কি পাবো? চার্লসের স্কেলে যদি লেখচিত্র দেখি, তাহলে চার্লসের দুটো লেখচিত্র হয়। একটা লেখচিত্র হলো আমার টির সাথে ভি, স্মল টির সঙ্গে ভি, আর একটা লেখচিত্র হচ্ছে আমার ক্যাপিটাল টির সঙ্গে ভি। স্মল টি মানে সেলসিয়াস স্কেলে আছে, ক্যাপিটাল টি মানে কেলভিন স্কেলে আছে, ঠিক আছে। আচ্ছা, সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন বা কোনো পদার্থের আয়তন তো শূন্য হয় না, হতে তো পারে না, তাহলে তো বরফ তো থাকতোই না, অস্তিত্বই থাকতো না যদি আয়তন শূন্য হয়ে যেত। তার জন্য এটা পিছনের এই একটা ছেদ করে, যেটা হলো -273 ডিগ্রি সেলসিয়াস, এটা আমার 0 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু কেলভিন স্কেল এখান থেকেই, মানে মূল বিন্দু থেকেই শুরু হয়ে যায়, কারণ কি এটা 0 কেলভিন, তো 0 কেলভিনে গিয়ে আয়তন কত হবে? 0 হয়ে যাবে, তার জন্য এটা হচ্ছে। কাউকে কখনো যদি কোশ্চেন একটু টুইস্ট হয়ে যায় যে চাপের সঙ্গে সম্পর্ক কি আছে, এরকম দেখা গেল পড়ে গেলাম ভি ভার্সেস টি, দিয়ে দিল পি ভার্সেস টি, আমরা পেয়ে গেছি আয়তন আর তাপমাত্রা, দিয়ে দিয়েছে চাপ ও তাপমাত্রা, কি করবো? ছেড়ে আসবে? কোনোদিনও না, এই ভি এর জায়গায় পি বসিয়ে দেবো, হয়ে যাবে, ঠিক আছে। চাপের সূত্রতে একই স্টেট করছে, ভি এর জায়গায় পি বসিয়ে দেবো, কাজ করে দিয়ে চলে আসবো, বুঝা গেল? এই হচ্ছে আমাদের দুটো লেখচিত্র। এটা কিন্তু মাথায় রাখতে হবে, পরীক্ষায় আসলে স্মল টির সঙ্গে দিচ্ছে না ক্যাপিটাল টির সঙ্গে দিচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্মল টির সঙ্গে দিলে পিছনে গিয়ে ছেদ করবে, ক্যাপিটাল টির সঙ্গে দিলে মূল বিন্দুতেই ছেদ করে যাবে, বোঝা গেল তো? এরপরে আসছে হলো অ্যাভোগাড্রো, আসছে অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো কি বলছে? অ্যাভোগাড্রো বলছে হলো অ্যাভোগাড্রো বলছে সম আয়তন পরিমাণ সকল গ্যাসে, মানে অবশ্যই প্রমাণ চাপ ও উষ্ণতায়, মানে চাপ ও উষ্ণতাকে নির্দিষ্ট করে বসে আছে, সম আয়তন পরিমাণ সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকবে। ভি হচ্ছে কি আমার আয়তন, আর এন হচ্ছে অণু সংখ্যা। যদি আমরা অ্যাভোগাড্রো নাম্বার বলে একটা জিনিস আছে, সেই নাম্বারটা কত? 6.022 × 10⁻23, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। এখানে আরও একজন সূত্র দিয়েছিল, সেইগুলো আছে, মানে গ্যাসের সম্পর্কে তো প্রচুর সূত্র আছে, কিন্তু আমাদের সিলেবাসে এই কটা জিনিসই আছে, তার জন্য আমরা এই নিয়ে আলোচনা করছি। তো অ্যাভোগাড্রো সূত্রতে আয়তন ও অনুসংখ্যা দিয়ে, যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে সেটা জিজ্ঞেস করে, এই যে আয়তনটা বলা হচ্ছে সেটা কার আয়তন? গ্যাসের যে অণুগুলো আছে, অণুর আয়তন কি না পাত্রের আয়তন? এটা আমাদের 1 নম্বর কোশ্চেনে দেয়। অ্যাভোগাড্রো সূত্রে উল্লেখিত আয়তনটি কার আয়তন? গ্যাসের অণুর আয়তন না পাত্রের আয়তন? অ্যান্সার হচ্ছে পাত্রের আয়তন, অণুর আয়তন না, এটা পাত্রের আয়তন নিয়ে কথা বলা হচ্ছে। এবার আমাদের যেটা দেয়, যে দুটো কোশ্চেন আসে, তার মধ্যে একটা প্রতিবারের মধ্যে একবার দিয়েই থাকে, খুব ইম্পর্টেন্ট, সেটা হলো চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র, এবং দেয় হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ নির্ণয় করো। চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র এবং আদর্শ গ্যাসের সমীকরণ। প্রথমে আমরা চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র দেখব, তার সাথে সাথেই আমরা আদর্শ গ্যাসের সমীকরণটাও করে নেব। বয়েলের সূত্র থেকে পাই কি পাচ্ছি আমরা? বয়েলের সূত্র থেকে V = 1/P, যখন T ধ্রুবক, মানে তাপমাত্রা ধ্রুবক, অবশ্যই গ্যাসের ভরও ধ্রুবক থাকে। চার্লসের সূত্র দিয়ে কি পাবো? চার্লস কি বললো? V = T, যদিও এটা চার্লস ডাইরেক্ট স্টেটমেন্ট করেনি, আমরা এটাকে এলাবোরেট করে বের করে নিয়েছি, ঠিক আছে। চার্লস কিন্তু ডাইরেক্ট এই কথাটা বলেনি, কিন্তু আমরা করে নিয়েছি এটা, যেখানে কি P ধ্রুবক। আচ্ছা, সুতরাং কি হবে? V = T/P, যখন T, P পরিবর্তনশীল। একটা ধ্রুবক করে গুণ করে দিই, K দিয়ে গুণ করে দিই, K হচ্ছে আমার ধ্রুবক, তাহলে কি হলো? এটাকে লিখতে পারি PV/T = K, এটা আমাদের এটা। আর যদি একাধিকের ক্ষেত্রে করি তাহলে কি করব? P1V1/T1 = P2V2/T2, এই হচ্ছে আমাদের অঙ্কর ক্ষেত্রে আসবে, ঠিক আছে। P1V1/T1 = P2V2/T2। এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হলো যে তাপমাত্রা যেটা আছে এখানকার অঙ্কে, সমস্ত অঙ্কে
তাপমাত্রাটা যেন কেলভিনে হয়, সেলসিয়াসে যেন না হয়। আমাদের কোশ্চেনে সেলসিয়াসে তাপমাত্রা বলে দেবে, আমরা যেন ওটাকে সাবধানতা অবলম্বন করে 273 যোগ করে দিয়ে আসি। আর উত্তর যদি তাপমাত্রা নির্ণয় করতে দেয় তখন সেটাকে আবার কেলভিনে রাখবো না, সেটাকে সেলসিয়াসেই রাখবো। কোশ্চেন স্টার্টিং যদি সেলসিয়াস দিয়ে হয়, উত্তরেও আমাকে সেলসিয়াস করতে হবে, কিন্তু অঙ্ক করার জন্য মানে মাঝখানের পার্টে আমাকে অবশ্যই সেটা কেলভিনে কনভার্ট করে দিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে সমন্বয় সূত্র, 2 নম্বরে দিতে পারে। আরেকটা আছে আদর্শ গ্যাসের সূত্র, একই লিখবো, শুধু মাঝখানে একটা অ্যাড করবো কি, অ্যাভোগাড্রো সূত্র থেকে পাই। অ্যাভোগাড্রো সূত্র থেকে কি পাই, ভি প্রপোর্শনাল টু এন, ঠিক আছে, যখন কি টিওপি ধ্রুবক, আর এখানে এন কমা পি ধ্রুবক, এখানে এন কমা টি ধ্রুবক, এখানে হচ্ছে এন কমা এত, একটা করে জাস্ট কি এন এক্সট্রা চলে এসছে, একটা করে এন এক্সট্রা চলে এসছে আমার, ঠিক আছে, আলাদা কিছু না, একটা করে এন এক্সট্রা চলে আসবে, কোনাকুনি গুণ করব, পিভি ইকুয়াল টু এন কে টি, তারপরে এটাকে পিভি ইকুয়াল টু এন আর টি লিখে দেবো, ঠিক আছে। কে কে আমরা মোলের জন্য আমরা এটাকে আর এ কনভার্ট করে দিয়েছি, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এর ভ্যালুগুলো যদি আমরা দেখি, আর এর যদি আমরা ভ্যালুগুলোর দিকে খেয়াল করি, তাহলে আমাদের যেটা সবচেয়ে বেশি প্রচলিত সেটা হলো 0.082 লিটার অ্যাটমসফিয়ার, এককগুলো আমি নিচে লিখছি, হয়তো দেখা যাবে না, লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, বা কেউ লিখতে পারে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, বা কেউ লিখতে পারে 8.314 ইন্টু 10⁻⁷ আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রথম ভ্যালুটাই ইউজ হয়, বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কে লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্সটাই ইউজ হয় বেশিরভাগ ক্ষেত্রে, তবে ওগুলো যে ইউজ হয় না এমন না, কিন্তু আমরা সবকটাই জেনে রাখা ভালো, পরীক্ষাতে দিয়ে দেওয়ার চান্স বেশি যে আর এর ভ্যালু ওরা বলে দেবে, কিন্তু না বললেও আমাদের নিজেদের জানা দরকার। আর এই সূত্র থেকে যে অঙ্কগুলো আমাদের দেবে সেখানে আমাদের কি পি এর ভ্যালু, ভি এর ভ্যালু যদি বলে দেয়, টি এর ভ্যালু বলে দিল, তাহলে এন কে চাইবে, বা যে কোনো একটা আননোন দেবে, বাকিগুলো আমাদের বলে দেবে, অন্তত করতে বলবে, ঠিক আছে। এবার এইটাকে যদি আরেকটুখানি এগাই, এই ফর্মুলাটাকে যদি আরেকটু এগাই, তাহলে এটাকে লেখা যায় পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি, পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি, এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, ওকে। এবার ডাব্লিউটা কি আর এমটা কি, ডাব্লিউ হচ্ছে গ্যাসের ভর, এম হচ্ছে গ্যাসের আণবিক ভর, গ্যাসের আণবিক ভর, এ হচ্ছে এম। আমাদের দেখা গেছে কিছু 1 নম্বরের কোশ্চেন এসছে, সেটা হলো এম এর একক লেখো, এম এর একক লেখো, আণবিক ভরের একক লেখো, ঠিক আছে। কিরম ভাবে করো আণবিক ভরের একক, আমরা এটা জানি তো, এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, তাহলে এম ইকুয়াল টু কত হবে, ডাব্লিউ বাই এন, এটা হবে আমাদের। আচ্ছা ডাব্লিউ কিসে থাকবে, গ্রামে থাকবে বা কেজিতে থাকবে, তাহলে এটা যদি গ্রামে থাকে, এটা কিসে থাকবে, এটা মোলে থাকবে, তাহলে কি হবে, গ্রাম পার মোল হবে, অথবা কেজি পার মোল হবে, হবে কি হবে না, এটাই হওয়া উচিত আমাদের। সিজিএসএ করলে গ্রাম পার মোল, এসআইতে করলে কেজি পার মোল হবে। 1 নম্বরের কোশ্চেন আমরা ডাইরেক্ট করে দিয়ে চলে আসবো, টেস্ট পেপারে এই কোশ্চেনটা আসে, এম এর একক কি লেখো, গ্রাম পার মোল বা কেজি পার মোল করে দেবো। আর অঙ্কে যদি আমাদের দেয়, তাহলে এরকম টাইপের যদি বলে দেয়, এম বলে দেয়, কোন কোন অঙ্কে বলে দেয় এগুলো, কোন একটা গ্যাসের নাম বলে দিল, আমি ধরে নিলাম কার্বন ডাই অক্সাইড, বললো 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড রয়েছে, 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড রয়েছে, তার মানে ডাব্লিউ কত 22, আর এম কত, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত হয়, 44 হয়। কি করে বের করে, এরকম ভাবে বের করতে হয়, কার্বন ডাই অক্সাইড রয়েছে, CO2 রয়েছে, CO2 কি কার্বনের কত 12, অক্সিজেনের 16 ইন্টু 2 মানে 44, তাহলে ডাব্লুর ভ্যালু যদি বলে দেয় 22 গ্রাম, অন্য কিছু বলতে পারে, এমন না যে 22ই বলবে সারাক্ষণ, এটা 44 পেলাম। একটা তাপমাত্রা বলে দিল, বললো আয়তন এত, তাহলে চাপ কত, তো বের করতে পারবো। আর এর ভ্যালু যে এককে নেবো, আর কে যদি আমরা লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্সে নিই, তাহলে আমার যে চাপ বেরাবে সেটা এটিএমে বেরাবে, বায়ুমণ্ডলীয় চাপে বেরাবে। আর যদি আমরা অন্য ভ্যালুগুলো নিই, জুল বা আর্গে নিই, তাহলে আমাদের নিউটন পার মিটার স্কোয়ার অথবা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এরকম এককে বেরাতে লাগবে। এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণটা এইভাবে আসবে। এবার আমরা দেখব গ্যাসের গতীয় তত্ত্ব, ঠিক আছে।
বেসিক্যালি কি গ্যাস যে গতিশীল তার কি কি তত্ত্ব সাপোর্ট করছে, ঠিক আছে। প্রথমত আগে গ্যাস বলতে কি বোঝায় সেটা আগে বুঝে নিই। গ্যাসের যে অণুগুলো আছে, মানে যে মলিকুলগুলো রয়েছে, সেগুলোর ভর এবং আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য, পাত্রের আয়তনের তুলনায় নগণ্য, এবং এরা যে কোনো স্পিডে যে কোনো দিকে গতিশীল আছে, যে কোনো স্পিডে যে কোনো দিকে গতিশীল আছে। এদের মধ্যে যে সংঘর্ষটা ঘটে সেই সংঘর্ষটা স্থিতিস্থাপক সংঘর্ষ। এর লোকে বলবে স্থিতিস্থাপক সংঘর্ষটা কি? স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে এমন একটা সংঘর্ষ যে সংঘর্ষে কোনো গতিশক্তি ভরবেগের কিচ্ছু পরিবর্তন হবে না, মানে ধ্রুবক থাকবে। মানে এই দুটো জিনিস যদি এরমভাবে ধাক্কাও খায় না, এর ফলে এদের গতিবেগের কোনো পরিবর্তন নেই, ভরবেগের কোনো পরিবর্তন হবে না, গতিশক্তির কোনো পরিবর্তন হবে না, কিচ্ছু পরিবর্তন হবে না। যেমন অ্যাজ ইট ইজ ছিল, ধাক্কা খেলো, দেখা গেল 10 মিটার পার সেকেন্ডে আসছে, 10 মিটার পার সেকেন্ডে আসছে, ধাক্কা গেল আবার উল্টো দিকে চলে গেল, 10 মিটার পার সেকেন্ডে হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার, কোনো পরিবর্তন হবে না। মানে পাত্রের দেওয়ালে কোনো গ্যাসের অণু ধাক্কা গেল, আবার বাউন্স ব্যাক করে গেল, কোনো শক্তি নষ্ট হয়নি। এটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা বলা হচ্ছে, ঠিক আছে। আদর্শ গ্যাস মানে আমাদের গ্যাস বলতে দুটো টাইপের গ্যাস এখানে লিখে দিচ্ছি, আদর্শ গ্যাস আর হচ্ছে বাস্তব গ্যাস, ঠিক আছে। আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস, এই দুটো আমরা এখন আলোচনা করবো। ওখানে গ্যাসের গতীয় তত্ত্বের মধ্যে আমাদের গ্যাসের গতীয় তত্ত্ব স্বীকার্য দিতে পারে, স্বীকার্যের মধ্যে 3 থেকে 4টে স্বীকার্য দিলেই হয়ে যাবে, যে এগুলো বিন্দু ভর হয়ে থাকে, এদের ভর এবং আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হয়ে থাকে, পাত্রের দেওয়ালে বা নিজেদের মধ্যে সংঘর্ষে গ্যাসের অণুগুলো স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে থাকে, এদের গতিশক্তি পরম তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক হয়ে থাকে, মানে তাপমাত্রা বৃদ্ধি পেলে শক্তিও বেশি বৃদ্ধি পাবে। এবং আরেকটা যেটা অবশ্যই দিতে হবে সেটা হলো মুক্ত পথ। মুক্ত পথ জিনিসটা কি? আমি ধরে নিচ্ছি এখানে একটা চেম্বার রয়েছে, গ্যাসের রয়েছে, ঠিক আছে। দুটো গ্যাসের অণুকে আমরা ধরে নিচ্ছি, এখানে একটা অণু আছে, এখানে একটা অণু আছে, ধাক্কা খাবে, এখানে কোনো না কোনো জায়গায় সে ধাক্কা খাবে। বা আমি ধরে নিলাম এই চুপচাপ দাঁড়িয়ে আছে, যদিও চুপচাপ থাকে না, এও ঘোরে, এই গিয়ে যে ধাক্কা খাবে, এই যে ডিস্টেন্সটা পাবে না, বলছে পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী পথকে মুক্তপথ বলে। গ্যাসের অণুগুলো অনবরত সংঘর্ষ করছে, অনবরত ধাক্কা খাচ্ছে, কন্টিনিউয়াস প্রসেস এটা। তো একটা ধাক্কা খেলো, তারপরে আবার একটা ধাক্কা খেলো, মাঝখানে যে পথটা অতিক্রম করবে তাকে বলবো মুক্ত পথ, ঠিক আছে। যেমন আমি যদি দেওয়ালের এক প্রান্ত থেকে যাত্রা শুরু করি, তাহলে হঠাৎ করে ধাক্কা খাবো কোথায়? এই পাশে এসে দেওয়ালে ধাক্কা খাবো আমি, তাহলে মাঝখানে যে দূরত্বটা হবে সেটা হচ্ছে আমার মুক্তপথ হবে। যেমন মুক্তপথ বলতে বোঝায় এই পথে কোনো সংঘর্ষ ঘটেনি এবং এই পথে একটা অণু সরল রেখা বরাবর সমবেগে চলেছে। আর কখনো যদি গড় মুক্তপথ দেয়, গড় মুক্তপথ কথাটা দেয়, তাহলে কি একাধিক ধাক্কা বা একাধিক যতগুলো সংখ্যা আছে সেটা হচ্ছে আমার গড় মুক্তপথ। গড় মুক্তপথটা আরও বেশি অ্যাকুরেট, কারণ কি প্রথম মুক্তপথটায় দেখা গেল 10 সেন্টিমিটার দূরত্ব লেগেছে, পরেরটাতে 12 সেন্টিমিটার লেগেছে, পরেরটাতে 15 সেন্টিমিটার লেগেছে, তাহলে ফিক্স না। কিন্তু গড় নিলে কি হবে? 3টে যোগ করে 3 দিয়ে ভাগ করে দাও, অনেকটা অ্যাকুরেট হবে। এই হচ্ছে আমাদের গড় মুক্ত পথ। এবার যেটা কোশ্চেন আসে, আদর্শ গ্যাস কি বাস্তব গ্যাস কি? 1 নম্বরের কোশ্চেন, যে সমস্ত গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে সেগুলো হচ্ছে আমার আদর্শ গ্যাস, আর যে সমস্ত গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে না সেগুলো হচ্ছে বাস্তব গ্যাস। তো বলছে খুবই ভালো, আদর্শ গ্যাসের উদাহরণ কি? বলবো আদর্শ গ্যাসের কোনো উদাহরণই নেই, বাস্তবের কোনো অস্তিত্বই নেই। বাস্তব গ্যাস যে কোনো গ্যাস দিয়ে দেবো, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, যা গ্যাস সবই বাস্তব গ্যাস। এবার তো সায়েন্টিস্টরা খুব চাপে পড়ে গেল, বললো আচ্ছা তাহলে আমাদের চার্লস ও বয়েলের সূত্র আমরা আবিষ্কার করে বসে আছি, কিন্তু কোনো গ্যাসই মানে না। এ তো খুব চাপের বিষয় যে আমরা একটা সূত্র মানে চার্লসের সূত্র, বয়েলের সূত্র এতক্ষণ ধরে যা বললাম, বাস্তবে কেউ মানারই নেই, তাহলে হবেটা কি? বলছে না, কন্ডিশন বের করতে হবে যে এই বাস্তব গ্যাসগুলো কখন আদর্শ গ্যাসকে মেনে চলবে, বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসকে মানবে, মানে বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের মতন আচরণ করতে হবে। কখন করবে? বলছে যদি নিম্ন চাপ দিই, নিম্ন চাপ আর উচ্চ উষ্ণতা, কতটা নিম্ন তার কোনো ঠিক নেই, কতটা উচ্চ তার কোনো ঠিক নেই, নিম্ন চাপ উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করবে। এবার কেউ বলে উঠলো কেন করবে, ইয়ার কি নাকি, বললেই করে দেবো নাকি? তো বলছে না না, বললেই করবে না, সায়েন্টিস্টরা কিছু ভেবে অবশ্যই করেছে। যেমন দেখা যাক, আজকে আমি এখানে চার্লস ও বয়েলের সূত্রে কি বলেছে, ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি আর ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি। এবার ভাবা যাক যে বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? পার্থক্য কোন জায়গাটা? আদর্শ গ্যাস হচ্ছে এমন একটা গ্যাস যে গ্যাসের যে মলিকুলগুলো রয়েছে না, তার নিজস্ব ভর আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য তথা শূন্য। দুজনের মধ্যে সংঘর্ষ স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। বাস্তব গ্যাস এসব মানে না,
বাস্তব গ্যাস কিছুটা আয়তন দখল করে থাকে পাত্রের মধ্যে, কিছুটা ভর অবশ্যই কন্ট্রিবিউট করে থাকে, এবং এদের মধ্যে ধাক্কাটা স্থিতিস্থাপক কোনোদিনও হয় না। একটা অন্য একটার সঙ্গে ধাক্কা খেলে শক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ শক্তি বৃদ্ধি পায় মানে হচ্ছে তাপ শক্তি বৃদ্ধি পায় এবং শক্তির ট্রান্সফার ঘটে। এই হচ্ছে বাস্তব গ্যাসগুলো এই সূত্র মেনে চলে। কিন্তু আদর্শ গ্যাস তো মানে না এটা। আদর্শ গ্যাস বলছে না আমার কাছে সব কিছুই পারফেক্ট গ্যাস বলে কথা। এ বলছে না আমার কাছে ঝামেলা আছে, একজনের ভর আছে, আয়তন আছে, ধাক্কা খেলে আমাদের শক্তির পরিবর্তন হয়, সবই ঘটে। তো বলছে কি করে, উপায় কি? একটা ভেবে দেখি একটা জিনিস, যে আমাদের দেখা গেল 10x10 রুম রয়েছে, হ্যাঁ, সেই রুমের মধ্যে আমরা দেখা গেলো 5 জন বসে আছি। তো 5 জন একে অপরের সঙ্গে ধাক্কা খাওয়ার চান্স বেশি, পাত্রের দেওয়ালের সঙ্গে ধাক্কা খাওয়ার মানে রুমের দেওয়ালের সঙ্গে ধাক্কা খাওয়ার চান্স বেশি আছে। এবার এই রুম সাইজটাকেই যদি আমরা 100x100 করে দিই, 10x10 থেকে 100x100 রুম, প্রচুর বড় রুম, মাত্র 5 জন আছি। এবার যাই দৌড়াদৌড়ি করি, একজনের সঙ্গে অন্যজন ধাক্কা খাওয়ার যে সময়কালটা বা যে ব্যবধানটা সেটা অনেকটা চেঞ্জ হবে, সময়কাল অনেক বেড়ে যাবে, যে ধাক্কাই খাচ্ছি না, দেখা গেল মাঝখানে ফ্রি স্পেস পেয়ে গেছি, অনেক ধাক্কাই খাচ্ছি না। এবং ওই 100x100 সাইজের যে রুমটা হবে তার যে আয়তন হবে তার সাপেক্ষে আমরা তো অলমোস্ট নগণ্য হয়ে যাব, ওই রুমের যে ভর হবে তার সাপেক্ষে আমরা নগণ্য হয়ে যাব। এবার কেউ বললো আচ্ছা 100x100 আমরা একটা বড় ফুটবল খেলার মাঠ নিয়ে নিলাম, প্রচুর বড় মাঠ, তাতে মাত্র 5 জন দৌড়াচ্ছে, তো ভালো কথা, আরও ভালো। যত বড় আয়তন হবে গ্যাসের অণু কি হবে, আগে যে কটা অণু ছিল সে কটা তো এখনও থাকবে, কিন্তু যত বেশি আয়তনের মধ্যে থাকবে তাদের ইন্ডিভিজুয়ালি ভর ও আয়তন টোটাল আয়তনের তুলনায় এবং টোটাল ভরের তুলনায় নগণ্য হয়ে যাবে, এবং সংঘর্ষ হওয়ার চান্সেস অনেক কমে যাবে। বা ঘুরিয়ে বলতে পারি আচ্ছা সংঘর্ষ হচ্ছে না মানে কি, কোনো কিছুর পরিবর্তন হচ্ছে না, স্থিতিস্থাপক জিনিসটাকে। তার জন্যই বলা হচ্ছে নিম্নচাপ ও উচ্চ উষ্ণতা। চাপ যদি কমতে লাগে তাহলে আয়তন বাড়তে লাগবে, আর তাপমাত্রা যদি বাড়তে লাগে তাহলেও আয়তন বাড়তে লাগবে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আয়তনকে বৃদ্ধি করা। আয়তন বৃদ্ধি করতে গেলে যা ইচ্ছা করতে হবে সেটা হলো চাপ কমিয়ে দিয়ে আয়তন বেড়ে গেল, আয়তন বেড়ে গেলে তো হয়েই গেল না। আগে যে সংখ্যক অণুগুলো যে ছোট আয়তনে ছিল এখন যদি বেশি আয়তনে থাকতে আরম্ভ করে তাহলে তাদের সংঘর্ষ সংখ্যা কমবে, তাদের আয়তন এবং ভর এই এক একটা ইন্ডিভিজুয়ালের আয়তন এবং ভর পাত্রের আয়তন এবং ভরের তুলনায় নগণ্য হয়ে পড়বে। সিমিলারলি তাপমাত্রার ক্ষেত্রেও তাই ঘটবে। এই হচ্ছে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসকে কখন মেনে চলে, আমাদের 1 নম্বরেই দেয় শর্ত হচ্ছে এটা। কোনোদিনও যদি কেন বলে তাহলে আমরা এই সূত্র দিয়ে বলতে পারি যে আয়তন বৃদ্ধিটা প্রয়োজন আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের যদি কোনোদিনও কেন দেয়, না হলে আমরা এটাই লিখে দেবো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গ্যাসের গতীয় তত্ত্ব।